ইংরেজি গ্রামারের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কোশ্চেন ট্যাগ। তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, হোক সেটা ত্রিপুরার ট্যাট পরীক্ষা কিংবা এসএসসি কিংবা জেআরবিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড অথবা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা। যদি ইংরেজি তোমাদের সিলেবাসে থাকে তাহলে এই কোশ্চেন ট্যাগও তোমাদের সিলেবাসে থাকবে এবং এই কোশ্চেন ট্যাগ থেকে অবশ্যই তোমাদের এমসিকিউ পরীক্ষাতে আসবে। আজকের ক্লাসে আমি তোমাদের এই কোশ্চেন ট্যাগের উপর একটি সম্পূর্ণ ক্লাস করব এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকের ক্লাসের পরে এই কোশ্চেন ট্যাগের উপর তোমাদের আর কোনো ডাউট থাকবে না এবং তোমরা মিলিয়ে দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কোশ্চেন ট্যাগের উপর যে কোশ্চেন আসছে তোমরা নিজে থেকেই সলভ করতে পারবে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে কোশ্চেন ট্যাগ বলতে আমি কি বুঝি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেই। আমরা যে স্টেটমেন্ট প্রকাশ করি, স্টেটমেন্ট মানে কি বিবৃতি বা বক্তব্য। সেই বিবৃতিগুলো হা বোধক হয় বা না বোধক হয়। যেমন হা বোধক একটা বিবৃতি কি, যেমন এটি একটি কলম, যেটাকে আমরা ইংরেজিতে লিখি ইট ইজ এ পেন। এটা হচ্ছে একটা বিবৃতি এবং এটা হা বোধক বিবৃতি। তো এটি একটি কলম, আমরা অনেক সময় এই বিবৃতিটার পাশে আরেকটা ছোট্ট অংশ যুক্ত করে এটার কনফার্মেশন নেই। যেমন এটি একটি কলম, আমি এটার সাথে যুক্ত করতে পারি যে ইজ নট ইট, অর্থাৎ তাই নয় কি। অনেক সময় একটা না বোধক বিবৃতি, যেমন ইট ইজ নট এ পিকচার, এটা একটা ছবি নয়। তারপর আমরা কনফার্মেশনের জন্য আমরা এরকম একটা অংশ যুক্ত করতে পারি, ইজ ইট, এটি একটি ছবি নয়, তাই কি। অর্থাৎ এই যে কনফার্ম করার জন্য আমরা যে অংশটা যুক্ত করে দিই এটাকে বলা হয় কোশ্চেন ট্যাগ। তো এই কোশ্চেন ট্যাগগুলো আমরা কিভাবে তৈরি করব, এই কোশ্চেন ট্যাগের কী কী নিয়ম রয়েছে, এই প্রত্যেকটা নিয়ম নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং আবারও আমি বলছি যে আমার এই ক্লাসের পরে তোমাদের কোশ্চেন ট্যাগের উপর আর কোনো ডাউট থাকবে না এবং পরীক্ষাতে আর কোনো সময় তোমাদের এই কোশ্চেন ট্যাগ ভুল হবে না। তো এটা একটা অতি সহজ নিয়ম। এত সহজ নিয়মের উপর তোমাদের পরীক্ষায় আসে না, তোমাদের পরীক্ষাতে কঠিন কঠিন নিয়মের উপর আসবে এবং যেগুলো একটু আনকমন, এক্সট্রা অর্ডিনারি ওইগুলো থেকে আসবে। তো ওইগুলোই আমি আলোচনা করব। তো আবারও বলছি ভিডিওর কোনো অংশ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে যাও। তো আমরা এখন একটা রুলস আলোচনা করব এবং সেই রুলস অনুসারে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। কিন্তু তার আগে আমাদের এই কোশ্চেন ট্যাগ শেখার জন্য যে বিষয়টা তোমাদের সবার আগে জানতে হবে ওই বিষয়টা আমি তুলে ধরছি। যেমন এখানে তোমরা লক্ষ্য করো যে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেগুলোকে আমরা বলে থাকি, সেই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো তোমরা প্রত্যেকেই চেনো। যেমন কোনগুলো টু বি বা অক্সিলারি ভার্ব, যেমন টু বি ভার্বের মধ্যে রয়েছে ইজ এম আর, ইজ এম আর এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। তারপর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেগুলোকে আমরা বলে থাকি এগুলোর মধ্যে হ্যাভ ভার্ব রয়েছে বা আরও বিভিন্ন ক্যাটাগরি ভার্ব রয়েছে যেগুলোকে আমরা একটানা যদি বলি ইজ এম আর ওয়াজ ওয়ার, তারপর হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড, তারপর শ্যাল উইলের পাস্ট ফর্ম শুড, উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের টু বি ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। এই যে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব এগুলোর নেগেটিভ ফর্ম যখন আমরা করি তখন এগুলোর সাথে আমরা নট যুক্ত করি। যেমন ইজের সাথে যখন নট যুক্ত করি সেটা কি ইজ নট, এবং এটাকে কিন্তু আমরা সংক্ষেপে এইভাবে প্রকাশ করি। যেমন আমরা আই এস এন দেই, এনের পরে উপরে একটা কমা দেই, তারপরে টি দেই। বলতে পারো এই কমাটাকে কি বলে? এই কমাটাকে বলে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি বলা হয়, এই কমাটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তাহলে ইজের পরে আমরা এন লিখে একটা অ্যাপোস্ট্রফি দেব এবং তার সাথে আমরা টি লাগিয়ে দেব এবং এটাকে আমরা একটানা যখন উচ্চারণ করি তখন এটাকে বলি কি ইজেন্ট। আমরা কি বলি? এটাকে ইজেন্ট বলি। এটাকে আমরা ইজ নট এভাবে আলাদা করে বলি না, আমরা এটাকে বলি ইজেন্ট। একই রকমভাবে আমি যখন ওয়ারের সাথে নট যুক্ত করে দিই তাহলে এটাকে আমি কি বলবো? WERENT, এটাকে বলবো ওয়ারেন্ট। আমরা কি বলবো? ওয়ারেন্ট বলবো। একই রকমভাবে হ্যাজের সাথে যখন নট যুক্ত করে দিই হ্যাজেন্ট বলবো। শ্যালের সাথে যখন আমরা নট যুক্ত করি এটাকে আমরা যেমন শ্যালেন্ট বলি না, আমরা সাধারণত এটাকে শ্যান্ট। এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত। SHAN অ্যাপোস্ট্রফি তারপর টি যদি লাগাই এটাকে বলা হয় শ্যান্ট এবং এটাই হচ্ছে সবচেয়ে প্রচলিত। এরকমভাবে SHALL অ্যাপোস্ট্রফি দিয়ে টি, এটা সাধারণত
এখন চল নেই, এবং এটা ইংরেজিতে তোমরা সেন্টেন্সের মধ্যে খুব বেশি দেখবে না, বেশি দেখবে শ্যান্ট শব্দটাই তোমরা বেশিরভাগ সময় দেখবে। তারপরে একই রকমভাবে আমরা যখন শুডের সাথে নট যুক্ত করি তখন কি হবে, তারপর ক্যানের সাথে যখন নট যুক্ত করি তখন কি হবে, যেমন ক্যান্ট হবে। একই রকমভাবে আমরা অ্যামের সাথে যখন নট যুক্ত করি আমরা অ্যামান্ট উচ্চারণ করি, ওয়াজের সাথে যখন নট যুক্ত করি আমরা ওয়াজেন্ট উচ্চারণ করি। তারপর হ্যাবের সাথে নট যুক্ত করি যখন হ্যাভেন্ট উচ্চারণ করি, হ্যাডের সাথে নট হলে আমরা হ্যাডেন্ট উচ্চারণ করব। আর উইলের সাথে যখন আমরা নট যুক্ত করি যেমন আমরা এটাকে ওন্ট উচ্চারণ করি, এবং এটাই সবচেয়ে প্রচলিত। উইল লেখে অ্যান লেখে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, এটা আমরা সাধারণত লিখি না, আমরা ওন্টই ব্যবহার করি, এটাই সবচেয়ে বেশি প্রচলিত। তারপর উডের সাথে যখন আমরা নট যুক্ত করি তখন আমরা এটাকে উডন্ট উচ্চারণ করি। এগুলো তোমরা সবার আগে জেনে নেবে, এগুলো প্রত্যেকটা আমাদের কাজে লাগবে যখন আমরা কোশ্চেন ট্যাগটা করব, এবং একটা হাবুদক বাক্যের যখন কোশ্চেন ট্যাগ করব। মনে রাখবে এটা হাবুদক বাক্যের কোশ্চেন ট্যাগ করার জন্যই আমাদেরকে এই টু বি বা অক্সিলারি ভার্বের সাথে টি নট শব্দটা যুক্ত করতে হয়। আর যেগুলো না বোধক বাক্য ওইগুলোতে আমরা কি করি, নটটাকে তুলে দিয়ে আমরা কোশ্চেন ট্যাগ তৈরি করি। এগুলো আমরা শিখবো আজকের আলোচনার মধ্যে। তো এই বিষয়গুলো সবার আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে যখন আমরা নট যুক্ত করব আমরা সংক্ষেপে এটাকে কিভাবে প্রকাশ করব। এটা শেখার পরে এবার আমরা একটা একটা করে আমরা নিয়ম শিখব। তো তোমাদের জন্য একটা ইনফরমেশন রয়েছে যে গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা শুধুমাত্র স্কুল অফ মেরিট লেখে সার্চ করবে। সার্চ করলেই গুগল প্লে স্টোরে তোমরা আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ পেয়ে যাবে। আর এই মোবাইল অ্যাপের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য স্টাডি ম্যাটেরিয়াল হোক সেটা টি-টেট পেপার 1 বা পেপার 2, জিআরবিটি, ফরেস্টার, এসএসসি হোক সেটা রেলওয়ে, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস বা আদার্স কম্পিটিটিভ পরীক্ষা, অর্থাৎ যত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে ত্রিপুরাতে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল আমাদের এই মোবাইল অ্যাপে পেয়ে যাবে স্বল্প মূল্যে। শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়ালই নয়, এখানে সিলেবাস অনুসারে প্রত্যেকটা টপিকের পিডিএফ যেমন তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা টপিকের পাশাপাশি তোমরা মক টেস্ট পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য, এবং ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ভিডিও ক্লাসও পেয়ে যাবে। অর্থাৎ এক প্ল্যাটফর্মে ঘরে বসে তোমরা অনলাইনে প্রস্তুতি নিতে পারবে এবং অবশ্যই তোমরা সাকসেস পাবে। যদি আমাদের এই স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপের মাধ্যমে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে স্টাডি করতে চাও, আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নাও। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমরা এখন একটা একটা করে নিয়ম শিখব। তো প্রথমেই তোমাদের জেনে রাখতে হবে যে বিবৃতি যদি হাবুদক হয় তাহলে কোশ্চেন ট্যাগটা হবে না বুদক, আর বিবৃতি যদি না বুদক হয় তাহলে কোশ্চেন ট্যাগটা হবে হাবুদক। এই কথাটা মনে রাখবে। মানে মেইন কথাটা হচ্ছে আমরা কোশ্চেন ট্যাগ তৈরি করি টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যুক্ত করে, অথবা বিবৃতি বা স্টেটমেন্ট থেকে নটটাকে উঠিয়ে দিয়ে। এটা মনে রাখবে, এটা করতে গেলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। তো আমাদের প্রথম যে নিয়মটা, প্রথম নিয়মে কি বলা হয়েছে? প্রথম নিয়মে বলা হয়েছে যে বাক্যে কোনো টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, কোনগুলো টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব একটু আগে আমি তোমাদেরকে বলেছি। যেমন টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যেমন ইজ, এম, আর তার পাস্ট টেন্স ওয়াজ, ওয়ার, তারপরে হ্যাভ, হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড, তারপর শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে টু বি বা অক্সিলিয়ারি ভার্ব। এই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে প্রথমত আমরা সেই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটাকে লিখব। লেখার পরে কি করব? লেখার পরে তার সাথে আমরা নট যুক্ত করব। নট যুক্ত করে আমরা কি করব? সাবজেক্ট লিখব, এবং সবশেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলেই আমাদের কি হবে? আমাদের কোশ্চেন ট্যাগ তৈরি হবে। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে হ্যাবোধক বাক্যের ক্ষেত্রে। আর যদি বাক্যটা না বোধক হয় বা নেগেটিভ হয়, আমাদের কি করতে হবে? আমাদের সেই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা লিখতে হবে, লিখেই আমরা সাবজেক্টটা লিখে দেব, কোনো নট দেব না। তাহলে আমাদের কি হয়ে যাবে? কোশ্চেন ট্যাগ হয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো, যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। তাহলে এটার মধ্যে প্রথমত আমরা দেখব কোনো টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে কিনা। টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে কিনা, যেমন আছে, যেমন টু বি ভার্ব কি রয়েছে? ইজ রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে ইজ লেখা। এবার বলেছে বাক্যটা যদি হ্যাবোধক হয় আমরা ইজের সাথে কি লাগাবো? একটা নট লাগাবো। আর ইজের সাথে যখন নট লাগাই আমরা ইজ লেখে আমরা কি করি? এন লিখবো, এন লেখে অ্যাপোস্ট্রফি দেব, অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা টি দেব। এটাকে বলা হয় ইজেন্ট। তাহলে আমাদের কাজ হবে এখানে ইজেন্ট লেখা,
ইজেন্ট লেখে আমরা সাবজেক্টটা লিখবো। সাবজেক্টটা কি? হি। তাহলে ইজেন্ট হি। যেমন এখানের মধ্যে কোন অপশনে ইজেন্ট হি রয়েছে? যেমন প্রথম এ অপশনের মধ্যে ইজেন্ট হি, বি অপশনের মধ্যে শুধুমাত্র ইজ হি, সি অপশনের মধ্যে ওয়াজেন্ট হি এবং ডি অপশনে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? ইজেন্ট হি। তাহলে এখানে কি হবে? এখানে হবে ইজেন্ট হি। এরপর আমরা কোশ্চেন মার্কটা দিয়ে দেবো, তাহলে এটার কারেক্ট আনসার হবে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছো। আর সেম সেন্টেন্সটা এটা যদি কি হতো, এটা যদি নেগেটিভ হতো, না বোধক হতো, তাহলে আমরা কি করতাম? যেমন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই সেন্টেন্সটার মধ্যে হি ইজ এর পরে যদি একটা নট থাকতো, যেমন হি ইজ নট এ গুড বয়, আমাদের কাজ কি হতো? আমাদের কাজ হতো ইজ লেখা, তারপর নট যেহেতু আছে আমি নট ব্যবহার করব না, শুধুমাত্র আমি কি লিখবো? সাবজেক্টটা লিখবো, কোশ্চেন মার্ক থাকবে, এটাই হয়ে যেত আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি নট না থাকে আমাকে কি করতে হবে? টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করতে হবে। আর যদি নট থাকে তাহলে টু বি বা অক্সিলারি ভার্ব লিখে তারপর পরে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট আমরা নিয়মে যাচ্ছি। নেক্সট নিয়মে বলেছে যে বাক্যে যদি টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি না থাকে, এগুলো একটু আগে আমরা দেখেছি টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে এবং টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা লিখেছি, লিখে আমরা নট লাগিয়েছি কিংবা নট লাগাইনি, তারপর আমরা সাবজেক্ট লিখে নিয়েছি। কিন্তু এবার বলা হয়েছে যদি টু বি বা অক্সিলারি ভার্বগুলো যদি না থাকে, যেমন ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পাস্ট ফর্ম, তারপর শ্যাল, উইল, তার পাস্ট ফর্ম শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এইগুলো যদি না থাকে তখন আমরা কি করব? তো এই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো যদি না থাকে তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে এই বাক্যটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং পজিটিভে থাকে তাহলে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে কিন্তু নেগেটিভে থাকে তাহলে শুধুমাত্র ডু অথবা ডাজ লিখতে হবে, লিখে আমরা সাবজেক্ট লিখে দেব। আর যদি পাস্ট টেন্সে থাকে, যদি পজিটিভে থাকে আমরা ডিড নট লিখব, আর যদি নেগেটিভে থাকে তাহলে আমরা শুধুমাত্র ডিড লিখব, লিখে আমরা সাবজেক্ট লিখে দেব। যেমন এখানে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি, যেমন হি গোস দেয়ার, এটার মধ্যে লক্ষ্য করো এটার মধ্যে কি নেই? এটার মধ্যে কোনো টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই। তাহলে প্রথমত আমরা চেক করব এটা টেন্স। যেমন সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। বলেছে প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কি লিখব? আমরা ডু লিখব অথবা ডাজ লিখব। যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমরা ডু অথবা ডাজ লিখব। এবার বলেছে প্রেজেন্ট টেন্সে যদি পজিটিভ হয় এটার সাথে আমাদেরকে নট লাগাতে হবে। তাহলে ডু অথবা ডাজের সাথে যদি আমরা নট লাগাই তাহলে ডোন্ট হবে অথবা ডাজেন্ট হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর বলেছে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে? প্রেজেন্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে সাবজেক্ট, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে? ডাজেন্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ডিউ ই এস এন অ্যাপোস্ট্রফি টি, যেটাকে আমরা ডাজেন্ট বলে থাকি। তাহলে এখানে ডাজেন্ট হবে, তারপর হি হবে। তাহলে এখানের মধ্যে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে বি, যেখানে ডাজেন্ট হি রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি এটা পাস্ট ফর্মে থাকতো, হি ওয়েন্ট থাকতো, হি ওয়েন্ট দেয়ার, তাহলে আমরা কি করতাম? যেহেতু পাস্ট টেন্সে রয়েছে আমরা ডিড অ্যান্ড অ্যাপোস্ট্রফি টি লাগাতাম, যেটাকে ডিডেন্ট বলা হয়। আমরা ডিডেন্ট লিখতাম, তারপর আমরা কি লিখতাম? সাবজেক্ট হি লিখতাম। আশা করি বুঝতে পেরেছো। আর যদি এটা নেগেটিভ হতো, অর্থাৎ যদি এখানে নেগেটিভ ফর্মে থাকতো তখন কীরকমভাবে থাকতো, তখন আমরা কীরকমভাবে আনসারটা লিখতাম এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি নেগেটিভ ফর্মে থাকতো এরকমভাবে থাকতো, হি ডিড নট গো দেয়ার, এরকমভাবে থাকতো, হি ডিড নট গো দেয়ার। তখন আমরা কি করতাম? তখন আমরা এখান থেকে ডিড লিখতাম, ডিড লেখে যেহেতু নট আছে নটটা বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে আমরা শুধুমাত্র হি লিখতাম, ডিড হি। আর প্রেজেন্ট টেন্সে যদি নেগেটিভ থাকতো এরকম থাকতো, হি ডাজ নট গো দেয়ার, ডাজ নট গো দেয়ার। তখন আমরা এখান থেকে কি লিখতাম? ডাজ লিখতাম, তারপর হি লিখতাম, কোশ্চেন মার্ক দিয়ে দিতাম। মনে রাখবি নেগেটিভ যদি থাকতো তাহলে পাস্ট টেন্সে অলরেডি ডিড থাকতো এবং প্রেজেন্ট টেন্সে অলরেডি ডাজ থাকতো। তখন আমরা ডিড থাকলে ডিড দিয়ে করতাম, ডাজ থাকলে আমরা ডাজ দিয়ে করতাম।
আর যদি পজিটিভে থাকে তখন আমার ডো বা ডাজ অথবা ডিড এগুলো কোনোটাই থাকবে না, শুধুমাত্র ভার্বের ফর্ম দিয়ে থাকবে। সেটা দেখে আমাকে এই কোশ্চেন ট্যাগটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা নেক্সট নিয়মে যাচ্ছি। নেক্সট নিয়মে কি বলেছে দেখো সবাই। নেক্সট বলেছে যদি বাক্যে দুটি অক্সিলিয়ারি ভার্ব থাকে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, যদি দুটি অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন শুধুমাত্র প্রথম অক্সিলিয়ারি ভার্বটি কোশ্চেন ট্যাগ তৈরিতে ব্যবহার করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। যেমন এখানে দেখো দুটো অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, উই শুড রয়েছে, হ্যাভ রয়েছে, গন দেয়ার। উই শুড হ্যাভ গন দেয়ার, এখানে দুটো অক্সিলিয়ারি পরপর রয়েছে, একটা শুড আর একটা দেখো হ্যাভ। তাহলে দুটো যদি থাকে আমাদের কাজ হবে প্রথম অক্সিলিয়ারি ভার্বটাকে লেখা। তাহলে প্রথম অক্সিলিয়ারি ভার্বটা যদি লিখি শুড, তারপর উই শুড, তাহলে এটা পজিটিভ। পজিটিভ হলে এটার সাথে আমাদেরকে নট ব্যবহার করতে হবে, যেটাকে আমরা সংক্ষেপে লিখি শুডন্ট। আমরা শুডন্ট লিখতাম, লিখে আমরা সাবজেক্ট লিখতাম উই, তারপর কোশ্চেন মার্ক। তাহলে স্টুডেন্ট উই কোথায় রয়েছে? স্টুডেন্ট উই আমাদের এ নাম্বার অপশানে রয়েছে, তাহলে এ নাম্বার হবে আমাদের কারেক্ট আনসার। কি বুঝতে পারছো তো? চলো নেক্সট প্রবলেম। নেক্সট বলেছে কোনো বাক্যের মেইন ক্লজের সাবজেক্ট যদি এভরি ওয়ান বা এভরিবডি হয়। কি বলেছে? কোনো বাক্যের মেইন ক্লজের সাবজেক্ট যদি এভরি ওয়ান বা এভরিবডি হয় তখন কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হবে দে। যেমন এখানে দেখো এভরিবডি লাভস হিজ কান্ট্রি, এই মেইন ক্লজের মধ্যে সাবজেক্ট রয়েছে এভরিবডি। বলেছে সাবজেক্ট যদি এভরিবডি থাকে তাহলে আমরা যখন কোশ্চেন ট্যাগটা তৈরি করবো, কোশ্চেন ট্যাগের শেষে আমরা যে সাবজেক্ট ব্যবহার করি ওই সাবজেক্টটা হবে দে। আর বাকি নিয়মগুলো আমার আগের নিয়ম অনুসারে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু সাবজেক্টটা দে হবে, দের সাথে আমরা যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব অর্থাৎ কোশ্চেন ট্যাগটা তৈরি করার জন্য, যেহেতু এটার মধ্যে কি নেই, কোনো টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই, তাহলে এক্ষেত্রে কি রয়েছে? প্রেজেন্ট ফর্ম রয়েছে। যেহেতু লাভস দেখতে পাচ্ছি, আমরা প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি, তাহলে প্রেজেন্ট ফর্মে আমাদের কি হয়? ডো অথবা ডাজ হয়। তো এক্ষেত্রে আমাদের ডো হবে না ডাজ হবে, এটা নির্ভর করবে আমাদের সাবজেক্টটা কি হবে। সাবজেক্টটা যেহেতু দে হবে, দেটা যেহেতু প্লোরাল, দের সাথে আমাদের প্লোরাল ভার্বই ব্যবহার হবে, অর্থাৎ ডু ব্যবহার হবে। আর যেহেতু এটা পজিটিভে আছে, ডো এর সাথে আমাদেরকে নট যুক্ত করতে হবে, অর্থাৎ ডোন্ট ব্যবহার হবে, অর্থাৎ ডোন্ট লিখতে হবে। আর এভরিবডির পরিবর্তে আমাদের সাবজেক্ট লিখতে হবে দে। তাহলে ডোন্ট দে কোথায় রয়েছে? অপশান সি নাম্বারে রয়েছে, তাহলে অপশান সি হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট চলো, নেক্সট নিয়মটা হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট যদি এভরিথিং হয়, সাবজেক্ট যদি কি হয়? এভরিথিং হয়, তখন কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হবে ইট। যেমন এটার মধ্যে দেখো এভরিথিং রয়েছে, এভরিথিং যদি সাবজেক্ট হয়, এভরিথিংয়ের পরিবর্তে আমরা কোশ্চেন ট্যাগে সাবজেক্ট লিখবো ইট। আর বাকি নিয়ম আমার ঠিক থাকবে। যেমন এভরিথিং ইজ ওয়েল, আমাদেরকে কি করতে হবে? যেহেতু ইজ রয়েছে আমাদেরকে ইজ লিখতে হবে, ইজের সাথে আমাদের নট যুক্ত করতে হবে। তাহলে ইজের সাথে যদি আমরা নট যুক্ত করি তখন আমাদেরকে কি লিখতে হয়? সংক্ষেপে ইজ অ্যান, ইজ লেখে, অ্যান লেখে, অ্যাপোস্ট্রফি দিয়ে টি লিখতে হয়, যেটাকে ইজেন্ট বলা হয়। তাহলে ইজেন্ট, তারপর কি হবে? আমাদের ইট। তাহলে প্রথম অপশানে দেখো ইজেন্ট ইট রয়েছে, তাহলে অপশান এ হবে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো। এবার চলো নেক্সট। নেক্সট নিয়মটা কি? নেক্সট নিয়মে বলেছে দেখো যে বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি কি হয়? প্লুরাল হয়, এবং বাক্যে যদি ইচ থাকে তখন কোশ্চেন ট্যাগ তৈরিতে ভার্ব এবং সাবজেক্ট উভয়ই প্লুরাল হবে। অর্থাৎ ভার্বটাও আমাদের প্লুরাল ফর্মে লিখতে হবে, সাবজেক্টও প্লুরাল ফর্মে লিখতে হবে যদি ইচ থাকে। যেমন দেখো উই ইচ হ্যাভ এ মোবাইল ফোন, এখানে সাবজেক্টটা প্লুরাল রয়েছে, ভার্বও প্লুরাল রয়েছে, এবং এটার মধ্যে কি রয়েছে? ইচ রয়েছে। যদি এরকম হয় তখন আমাদেরকে কি বলেছে? তখন কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট এবং ভার্ব উভয় কি হবে? প্লুরাল হবে। তাহলে এক্ষেত্রে উই ইজ হ্যাভ, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ, আমাদের হ্যাভ লিখতে হবে, এটার সাথে নট লাগাতে হবে, হ্যাভ নট, এবং সাবজেক্টটা কি রয়েছে? উই রয়েছে, তাহলে হ্যাভ নট উই। তাহলে হ্যাভ নট উই এটাকে আমরা শর্ট ফর্মে হ্যাভেন্ট উই যেটা রয়েছে আমাদের কত নাম্বার অপশানে? আমাদের সি নাম্বার অপশানে, এটাই হবে আমাদের কারেক্ট আনসার, হ্যাভেন্ট উই। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দুইটাকে আমি প্লুরাল ফর্ম হিসেবে লিখতে হবে। অর্থাৎ এখানে হ্যাভ রয়েছে, আমার হ্যাজ লিখলে হবে না, বা এখানে সাবজেক্টটা উই রয়েছে, উইটাকে চেঞ্জ করে আমার সিঙ্গুলার প্লুরালের ফর্মটাকে চেঞ্জ করলে হবে না, যা আছে তাই আমাদের লিখতে হবে। তো নেক্সট আমাদের আরেকটা নিয়ম দেখো, এই নিয়মে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়,
এবং এই নিয়মটা করানোর আগে তোমাদের একটা কথা বলছি, এবার ত্রিপুরা ট্যাট পরীক্ষাতে এই নিয়মের উপর প্রশ্ন এসেছিল। এবং এখানে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে যদি তোমাদের কি বোঝায়, যদি আদেশ উপদেশ অনুরোধ এগুলোর যদি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই তো হচ্ছে আদেশ উপদেশ বা অনুরোধ, বলেছে এরকম যদি হয় তাহলে কোশ্চেন ট্যাগ তৈরিতে অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় উইল হবে, এই উইল ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট হবে সবসময় ইউ। অর্থাৎ কি আদেশ উপদেশ অনুরোধ যদি বোঝায় আমরা উইল লিখবো, উইল লিখে আমরা সাবজেক্ট লিখবো ইউ। এক্ষেত্রে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই, এক্ষেত্রে আমরা না বোধক হা বোধকের কোনো ব্যাপার থাকবে না। অর্থাৎ প্লিজ গিভ মি এ বুক, তাহলে এখান থেকে এ নাম্বার অপশানে উইল ইউ রয়েছে, তাহলে উইল ইউই আমাদের কারেক্ট আনসার হবে এবং উইল ইউটাকে আমরা বাছাই করব। কিন্তু এবার ত্রিপুরা ট্যাট পরীক্ষাতে একটা নিয়ম এসেছে, ব্যতিক্রমী নিয়ম, এই আদেশ উপদেশ অনুরোধ ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। তোমরা প্রত্যেকেই তো জানো ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ হবে, কিন্তু না ক্যান ইউ হয়। তো কোন ক্ষেত্রে ক্যান ইউ হয় সেই ক্ষেত্রটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এইটার উপরে আবার পরীক্ষাতে এসেছে ত্রিপুরা ট্যাট পরীক্ষাতে। আমার যদি রিকোয়েস্ট বুঝায় এবং রিকোয়েস্টটা যদি একটা পোলাইট রিকোয়েস্ট বুঝায়, যেমন এখানে দেওয়া রয়েছে দেখো পোলাইট রিকোয়েস্ট যদি হয়, কোনগুলো পোলাইট রিকোয়েস্ট, যেই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কুড দিয়ে, ক্যান দিয়ে, উড দিয়ে, মে দিয়ে যখন রিকোয়েস্টটা প্রকাশ করা হয়, যেমন মে আই কাম ইন স্যার, আমি যে এই প্রশ্নটা করলাম স্যারকে, এটা হচ্ছে আমার একটা বিনম্র অনুরোধ। যেমন কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে একটা বিনম্র অনুরোধ। এই ধরনের যদি পোলাইট রিকোয়েস্ট বোঝায় সেই ক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা একটা করতে হবে ক্যান ইউ দিয়ে। এই নিয়মটা আবার এসেছে ত্রিপুরা ট্যাট পরীক্ষাতে, যেহেতু এটা একটা ব্যতিক্রমী নিয়ম। আর যদি ক্যান, কুড, মে, উড এই শব্দগুলো না থাকে পোলাইট রিকোয়েস্টের ব্যাপারে, তখন ব্র্যাকেটের নিচের দিকে লেখা থাকবে সেন্টেন্সটার মধ্যে এটা যে একটা পোলাইট রিকোয়েস্ট, এটাকে বুঝিয়ে দেবে তোমাদের। তখন তোমাদেরকে এই ক্যান ইউ ব্যবহার করেই এই কোশ্চেনটা একটা করতে হবে, মনে রাখবে। এবার চলো নেক্সট আরেকটা নিয়মে যাচ্ছি। নেক্সট নিয়মে কি বলেছে তোমরা দেখো, যে বাক্যটি নো নাথিং দিয়ে যদি শুরু হয়, কি দিয়ে শুরু হয়, যদি নো দিয়ে শুরু হয়, নাথিং দিয়ে যদি শুরু হয় এবং সেটি নাবোধক বাক্য হবে। স্বাভাবিকভাবে নো যদি বাক্যে থাকে এটা নাবোধক, নাথিং যদি থাকে এটা নাবোধক, এবং সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ইট। আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। যেমন নাথিং ওয়াজ ডান, এটা নাবোধক, তাহলে এটার মধ্যে নট আনার কোনো প্রশ্ন ওঠে না। আমরা কি লিখবো, ওয়াজ লিখবো এবং সাবজেক্ট নাথিং এর পরিবর্তে আমরা লিখবো ইট। তাহলে ওয়াজ ইট, ওয়াজ ইট কোথায় রয়েছে, ওয়াজ ইট রয়েছে আমাদের সি নাম্বার অপশনে। তাহলে এই সি নাম্বার অপশনটা হবে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। তো এই প্রত্যেকটা নিয়ম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট নিয়ম দেখো, নেক্সট নিয়মে কি বলেছে, প্রত্যেকটা নিয়মে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো থেকে পরীক্ষাতে আসে। বাক্যটি নান দিয়ে যদি শুরু হয়, কি দিয়ে, যদি বাক্যটা শুরু হয় নান দিয়ে, তাহলে সেটিও নাবোধক বাক্য হবে। যেমন একটু আগে আমরা নো দিয়ে শুরু হয়েছে মানে নাবোধক বাক্য, নাথিং দিয়ে শুরু হয়েছে মানে নাবোধক বাক্য। এবার যদি নান দিয়ে শুরু হয় সেটা হবে নাবোধক, এবং সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে দে। আমরা সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব, দে ব্যবহার করব। যেমন নান ক্যান ডু দিস, এটা নাবোধক বাক্য, তাহলে আমাদের শুধুমাত্র ক্যান লিখতে হবে, ক্যানের সাথে নট লাগাতে হবে না। আর নানের পরিবর্তে আমাদেরকে সাবজেক্ট কি লিখতে হবে, দে। তাহলে ক্যান দে, এটাই হবে কারেক্ট আনসার। তাহলে অপশান এ নাম্বারের মধ্যে আমাদের রয়েছে ক্যান দে, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেন ট্যাগের কারেক্ট আনসার। চলো আমরা নেক্সট নিয়মে যাচ্ছি, এবং নেক্সট নিয়মে বলেছে বাক্যটি এনিবডি, তারপর এনি ওয়ান, নো ওয়ান, নো বডি, নান, নাইদার, আইদার এগুলো দিয়ে যদি শুরু হয়, যেমন এনিবডি দিয়ে শুরু হলে এটা হাবোধক বাক্য, এনি ওয়ান দিয়ে শুরু হলে হাবোধক, নো ওয়ান দিয়ে শুরু হলে নাবোধক, নো বডি, না, নাইদার থাকলে নাবোধক, আইদার থাকলে হাবোধক, এগুলো মনে রাখবে। তাহলে নাবোধক হাবোধকের নিয়ম অনুসারে নট ব্যবহার করব বা নট ব্যবহার করব না, এটা আলাদা বিষয়। কিন্তু কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হিসেবে সবসময় দে ব্যবহৃত হবে, এটা মনে রাখবে। যেমন এখানে দেখো এনিবডি, তাহলে এটা হাবোধক, তাহলে ক্যান রয়েছে, ক্যানের পরে আমাদের নট অবশ্যই ব্যবহার করতে হবে। আর এনিবডির পরিবর্তে আমাদেরকে যে সাবজেক্টটা ব্যবহার করতে হবে সেটা হবে কি, দে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ক্যান নট দে, যেটাকে আমরা সংক্ষেপে ক্যান্ট দে ব্যবহার করব। তাহলে সি নাম্বার হবে কারেক্ট আনসার এই কোশ্চেন ট্যাগের। এই নিয়মগুলো কিন্তু মনে রাখা মুশকিল যদি প্র্যাকটিস তোমরা না করো। এবার চলো নেক্সট, বাক্যের মধ্যে যদি নো ওয়ান, তারপর হার্ডলি, তারপর স্কেয়ারলি, তারপর শ্যালডম, তারপরে নো হোয়ার,
ইত্যাদি ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে বাক্যটি নাবাচক হবে। বাক্যটি কি হবে? নাবাচক হবে। এবং সে নিয়মেই কোশ্চেন ট্যাগ তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এই শব্দগুলোর মধ্যে যদি কোনো একটা শব্দ থাকে এটাকে নাবোধক বাক্যই ধরে নেবে তোমরা, এবং নাবোধক বাক্য ধরেই তোমাদেরকে কোশ্চেন ট্যাগ করতে হবে। যেমন ইউ মেট নো ওয়ান দেয়ার, ইউ ম্যাট নো ওয়ান দেয়ার, যেহেতু ম্যাট রয়েছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা পাস্ট ফর্ম রয়েছে, তাহলে ডিড দিয়ে করতে হবে অ্যান্সারটা। তাহলে নো ওয়ান আছে মানে এটা নাবোধক বাক্য, তাহলে আমার এখানে নট লাগাতে হবে না। তারপর ইউ রয়েছে, তাহলে ডিড ইউ, ইউটা সাবজেক্ট হবে, তাহলে ডিড ইউ কোথায় রয়েছে? অপশন সি নাম্বারে রয়েছে, তাহলে অপশন সি হবে আমাদের এটার কারেক্ট আনসার। এবার চলো আমাদের নেক্সট নিয়ম। বাক্যটি ওয়ান দিয়ে শুরু হলে, অনেক বাক্য আছে যেগুলো কি দিয়ে শুরু হয়? ওয়ান দিয়ে শুরু হয়। আমার এখানে বলা হয়েছে বাক্যটা যদি ওয়ান দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে উই অথবা ইউ। সাবজেক্ট হিসেবে উইও থাকতে পারে, ইউও থাকতে পারে, বাকি নিয়ম ঠিক থাকবে। যেমন এখানে দেওয়া রয়েছে দেখো, ওয়ান ক্যান নট গো দেয়ার, যেহেতু ক্যান দেওয়া রয়েছে আমরা ক্যান লিখবো, নট দেওয়া রয়েছে আমরা নট লিখবো না, আর ওয়ান দেওয়া রয়েছে, আর ওয়ান থাকলে কি হয়? উই হয় অথবা ইউ হয়। তাহলে ক্যান উই অথবা ক্যান ইউ, দুইটাই হবে আমাদের কারেক্ট আনসার, কোশ্চেন মার্ক দিতে হবে। তো এখানে দেখো এ নাম্বারে ক্যান উই রয়েছে, বি নাম্বারে ক্যান ইউ রয়েছে, দুইটাই যেহেতু কারেক্ট আনসার, তাহলে আমাদের বোথ এ অ্যান্ড বি এটা হবে এই এমসিকিউর কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা নিয়ম দেখো, এবং এই নিয়মে বলা হয়েছে কি দেখো, এখানে বলা হয়েছে বাক্যটি যদি ল্যাট দিয়ে শুরু হয়, খুব ইম্পর্ট্যান্ট কথা কিন্তু, বাক্যটা কি দিয়ে শুরু হয়? ল্যাট দিয়ে যদি শুরু হয়, এবং যদি কোনো প্রস্তাব বোঝায়, এটা যদি কোনো প্রস্তাব বোঝায়, প্রপোজাল, সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ তৈরিতে শ্যাল ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে উই, অর্থাৎ শ্যাল উই ব্যবহার করতে হবে আমাদেরকে। যেমন এখানে দেখো লেটস গো দেয়ার, চলো সেখানে যাই, অর্থাৎ লেট দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমাদের আনসারটা হবে শ্যাল দিয়ে, এবং আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে উই, এবং এক্ষেত্রেও পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার নেই, নট ব্যবহার করে না করার কোনো ব্যাপার নেই, অর্থাৎ সব ক্ষেত্রে আনসারটা শ্যাল উই হবে, এটা মনে রাখবে। নেক্সট নিয়ম চলো। নেক্সট নিয়মে বলা হয়েছে যে বাক্যটি যদি ল্যাট দিয়ে শুরু হয়, তাহলে এটাও ল্যাটের একটা নিয়ম দেখো, ল্যাট দিয়ে যদি শুরু হয় এবং যদি কোনো অনুমতি বোঝায়, আগেরটা দেখেছি আমরা প্রস্তাব বুঝিয়েছে, এবং এটার মধ্যে যদি বোঝায় অনুমতি, মনে রাখবে অনুমতি যদি বোঝায়, সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ তৈরিতে উইল ব্যবহার হবে, কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে ইউ, এটা মনে রাখবে। উইল ব্যবহার হবে কিন্তু সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার হবে। যেমন লেট দ্যাম গো দেয়ার, লেট দ্যাম গো দেয়ার, অর্থাৎ তাদেরকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এটা একটা অনুমতি বুঝিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আনসারটা আমাদের কোনটা হবে? উইল হবে, এবং উইলের পরে আমাদেরকে ইউ ব্যবহার করতে হবে, তাহলে উইল ইউ হবে এটার কারেক্ট আনসার। তাহলে এই উইল ইউই হচ্ছে এই এমসিকিউর কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট নিয়ম দেখো, বাক্যটি যদি দেয়ার দিয়ে শুরু হয়, আমি ওই নিয়মগুলি তুলে এনেছি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন ঘেটে ঘেটে, যে ধরনের প্রশ্নগুলো এসেছে বিগত ইয়ারে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে, সুতরাং এই নিয়মগুলো ভালো করে দেখলে এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। যেমন বাক্যটি যদি দেয়ার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে দেয়ার। দেয়ার দিয়ে শুরু হলে দেয়ারই থাকবে সাবজেক্ট। যেমন দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, তাহলে এখানে অক্সিলারি টু বি ভার্ব রয়েছে ইজ, আমাদেরকে ইজ লিখতে হবে, যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স, এটার সাথে নট লিখতে হবে আর সাথে দেয়ার লিখতে হবে, তাহলে ইজেন্ট দেয়ার, এটাই হবে কারেক্ট আনসার। ইজেন্ট দেয়ারটা হবে কারেক্ট আনসার, এবং অপশান সি হবে এটার কারেক্ট আনসার। কি বুঝতে পারছো তো? তো নেক্সট নিয়মটা হচ্ছে বাক্যটি যদি দিস ড্যাট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? দিস দিয়ে শুরু হয় অথবা ড্যাট দিয়ে যদি শুরু হয়, এই ক্ষেত্রে আমাদেরকে যেটা বিবেচনা করতে হবে, কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ইট। দিস আর ড্যাট দিয়ে শুরু হলে সাবজেক্ট হিসেবে আমাদের ইট ব্যবহার করতে হবে, এবং বাক্যটি যদি দিস অথবা দোজ দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ তৈরিতে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার হবে। এই নিয়মটা তোমাদের মনে রাখতে হবে। কি নিয়মটা হচ্ছে, দিস অথবা ড্যাট দিয়ে যদি শুরু হয় আমাদেরকে ইট লিখতে হবে। যেমন এক্ষেত্রে দেখো দিস দিয়ে শুরু হয়েছে, দিস ইজ এ বিউটিফুল প্লেস, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত ইজের সাথে আমাদের নট লিখতে হবে, যেটাকে শর্ট ফর্মে আমরা ইজেন্ট লিখি,
তারপর যেহেতু দিস দিয়ে শুরু হয়েছে সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে ইট লিখতে হবে, তাহলে এটার সাথে থাকবে কি ইট, তাহলে কোনটা হবে আমাদের কারেক্ট আনসার? ইজেন্ট ইট কোথায় রয়েছে? অপশন সি নাম্বারে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেন ট্যাগের কারেক্ট আনসার। তো তোমাদের জন্য নেক্সট যে নিয়মটা, বাক্যে টু বি ভার্ব যদি এম থাকে, যদি টু বি ভার্বটা এম থাকে, যদি হাবাচক হয়, সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ তৈরিতে টু বি ভার্ব হিসেবে আর ব্যবহার হবে, কিন্তু বাক্যটি নাবাচক হলে সেক্ষেত্রে টু বি ভার্বের কোনো পরিবর্তন হবে না। খুব ইম্পর্টেন্ট একটা ব্যতিক্রমী নিয়ম। বলা হয়েছে একটা বাক্য, ওই বাক্যর মধ্যে টু বি ভার্ব এম রয়েছে, আবার দেখবো আমার এটা হাবাচক নাকি নাবাচক। যদি হাবুদক অথবা হাবাচক হয় সেক্ষেত্রে টু বি ভার্বের পরিবর্তন হবে, আর নাবাচক যদি হয় টু বি ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আই এম ভেরি আপসেট, আমি খুব দুঃখিত, এটা হাবাচক। তো হাবাচক মানে এখানে টু বি ভার্ব এম রয়েছে, মানে এম থাকবে না, এমটা কি হয়ে যাবে? এমটা হয়ে যাবে আর, এটা মনে রাখবে, এমটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। যেহেতু এটা হাবাচক সুতরাং এটার পরে আমাদেরকে কি লিখতে হবে? নট লিখতে হবে, তারপর সাবজেক্ট হিসেবে আই থাকবে, তার মানে আর নট আই। তো আর নট আই আমাদের অপশান সি নাম্বারে রয়েছে। যদি আই এম নট থাকতো, আই এম নট ভেরি আপসেট, তখন কিন্তু এমটা এম এ থাকতো, তখন কি হতো? তখন শুধুমাত্র এম আই হতো, আর কোনো পরিবর্তন কিন্তু হতো না। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলোই হচ্ছে আমাদের কোশ্চেন ট্যাগের বেসিক নিয়ম। আমি আবারও বলছি, শুধুমাত্র এই নিয়মগুলো তোমরা বারবার প্র্যাকটিস করে যাও, পরীক্ষাতে আটকাবে না। এই নিয়মগুলোর বাইরে কোনো সময় পরীক্ষাতে আসে না এবং আসবেও না। তো এগুলোই হচ্ছে আমাদের কোশ্চেন ট্যাগের বেসিক নিয়ম। এই নিয়মগুলোর উপর প্র্যাকটিস করলে, আমি আবারও বলছি, পরীক্ষাতে তোমরা আটকাবে না। এই নিয়মের বাইরে পরীক্ষাতে সাধারণত আসে না। শুধু এই নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে দেখবে পরীক্ষাতে অবশ্যই তোমরা কারেক্টভাবে এমসিকিউ আনসার করতে পারবে কোশ্চেন ট্যাগের উপর। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো এক টপিকের উপর আলোচনা নিয়ে।